উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, দ্বাদশ শ্রেণী, চতুর্থ সেমিস্টার, পঞ্চম অধ্যায়, সমকালীন সামাজিক আন্দোলন। আজকের বিষয় নর্মদা আন্দোলন এবং চিপকো আন্দোলনের তুলনামূলক বিশ্লেষণ। প্রশ্ন: নর্মদা বাঁচাও আন্দোলন এবং চিপকো আন্দোলনের তুলনামূলক বিশ্লেষণ করো। উত্তর: ভূমিকা। ভারতে উন্নয়নমূলক প্রকল্প এবং পরিবেশ সংরক্ষণের মধ্যকার দ্বন্দ্ব থেকে একাধিক নাগরিক সামাজিক আন্দোলনের জন্ম হয়। আমরা জানি নাগরিক আন্দোলন বা সামাজিক আন্দোলন বলতে সেই সব প্রতিবাদ সমূহকে বোঝায় যেই সব প্রতিবাদগুলো করার জন্য সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সংগঠিত হয় এবং শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার কথা নয়, বৃহত্তর সামাজিক কোনো স্বার্থ রক্ষার উদ্দেশ্যে তারা সংগঠিত হয়ে আন্দোলন করে এবং সমাজের মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করে। এই ধরনের নাগরিক বা সামাজিক আন্দোলন বিভিন্ন কারণে হতে পারে। যেমন সমাজের কোনো কুপ্রথার থেকে লড়ার জন্য বা কুপ্রথা এবং মানুষের অধিকার রক্ষার মধ্যেকার দ্বন্দ্ব থেকে হতে পারে, যেটা আমরা জানি বিধবা বিবাহ আইন বা সতীদাহ বিরুদ্ধ আইন বলতে বিধবা বিবাহ আন্দোলন বা সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলনগুলো হয়েছিল সমাজের একটা কুপ্রথার থেকে রক্ষা করার জন্য, মানুষের অধিকারকে রক্ষা করার জন্য। ঠিক সেরকমই উন্নয়নমূলক প্রকল্প এবং পরিবেশ সংরক্ষণের মধ্যকার দ্বন্দ্ব থেকে উঠে এসেছে এই নর্মদা বাঁচাও আন্দোলন এবং চিপকো আন্দোলন। আমরা জানি আমরা যে পরিস্থিতিতে রয়েছি বা প্রাকৃতিক সামাজিক যে স্তরে রয়েছি সেই স্তরের থেকে আরও বেশি উন্নতির জন্য আমাদের সরকার বিভিন্ন প্রকল্প নেয়। যেমন কোনো জায়গায় রাস্তাঘাট তৈরি, কোনো ব্রিজ তৈরি বা কোনো মেট্রো বা এই ধরনের যাতায়াত ব্যবস্থার সুগম করা, এগুলোকে বলা হয় উন্নয়নমূলক প্রকল্প, যা বর্তমান পরিস্থিতি থেকে আরও উন্নত এবং আধুনিক পরিস্থিতিতে রূপান্তরের জন্য সরকার করে। কিন্তু এই ধরনের উন্নয়ন প্রকল্প করতে গেলে পরিবেশ সংরক্ষণের সঙ্গে বা পরিবেশের সঙ্গে একটা তার দ্বন্দ্ব তৈরি হয়। যেমন আমরা যদি রাস্তা তৈরি করতে চাই বা মেট্রো রেলের পথ বানাতে চাই, স্টেশন বানাতে চাই, তাহলে এমন কিছু এরিয়ার ওপর দিয়ে সেগুলো বানাতে হতে পারে যেই এরিয়াগুলোতে গাছ বা নদী বা এরকম কিছু রয়েছে। সেই জিনিসগুলোকে আমাদের অনেক সময় ক্ষতিগ্রস্ত করে এই ধরনের উন্নয়ন প্রকল্পগুলোকে রূপায়িত করতে হয়। তাই এই উন্নয়ন প্রকল্প এবং পরিবেশ সংরক্ষণের মধ্যকার দ্বন্দ্ব বহু প্রাচীন। কারণ যে অঞ্চলেই তুমি উন্নয়ন করতে যাবে সেই একটা গোটা বিশাল বড় অঞ্চল জুড়ে তো এই জিনিসটা হয়। সাধারণত সেই সমস্ত অঞ্চলের কোনো না কোনো জায়গায় এরকম কোনো প্রাকৃতিক সম্পদ রয়েছে যেই সম্পদকে ক্ষতিগ্রস্ত না করে এই ধরনের প্রকল্প রূপায়ণ করা সম্ভব নয়। তাই যখনই এই ধরনের কোনো উন্নয়নমূলক প্রকল্প হয় তখনই সাধারণত পরিবেশের সঙ্গে বা পরিবেশ সংরক্ষণের সঙ্গে এর একটা দ্বন্দ্ব তৈরি হয়। এই রকম দ্বন্দ্ব থেকেই উঠে আসা দুটো বিখ্যাত আন্দোলন হলো নর্মদা বাঁচাও আন্দোলন এবং চিপকো আন্দোলন। যদিও ভারতবর্ষে উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ নিয়ে আরও অনেক আন্দোলন হয়েছে, তাও এই দুটোই ধরা যায় প্রথম সারির একদম প্রথম দিককার আন্দোলন এবং এই দুটোর প্রভাব অনেক বেশি। তার জন্য মূলত আমরা এই দুটোকে নিয়েই আলোচনা করি। যদিও উভয় আন্দোলনেরই মূল উদ্দেশ্য ছিল তার মধ্যে চিপকো আন্দোলন এবং নর্মদা বাঁচাও আন্দোলন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যদিও উভয় আন্দোলনেরই উদ্দেশ্য ছিল পরিবেশ সংরক্ষণ ও মানুষের অধিকার রক্ষা, তবুও তাদের লক্ষ্য, সামাজিক পটভূমি, প্রকৃতি, কৌশল ও প্রভাব অনেকটাই আলাদা। আমরা যেহেতু বুঝতেই পারছি যে এই দুটো আন্দোলনই মূলত পরিবেশ সংরক্ষণ এবং মানুষের অধিকার রক্ষার জন্যই করা হয়েছিল, তা সত্ত্বেও এই দুটো আন্দোলনের লক্ষ্য, পটভূমি, প্রকৃতি, কৌশল ও প্রভাব অনেকটাই ভিন্ন। কীরকমভাবে ভিন্ন সেটা পরবর্তী পয়েন্টগুলোতে আমরা আলোচনা করব। তাই তাদের তুলনা করা জটিল, কারণ
যেহেতু সামাজিক পটভূমি ভিন্ন বা যেহেতু লক্ষ্য বা প্রাথমিক উদ্দেশ্য ভিন্ন, তাই সরাসরি তাদের মধ্যে কোনো তুলনা হয় না। দুটো আন্দোলনই ইকুয়ালি গুরুত্বপূর্ণ। নিজের নিজের পটভূমিতে যেভাবে সেগুলো পরিচালিত হয়েছিল, সেই দুটোই যথেষ্ট সঠিক রাস্তা নিয়েই চলেছিল। কিন্তু তা সত্ত্বেও যেহেতু প্রশ্নটাই এরকম, তাই আমাদের এই দুটোর মধ্যে একটা তুলনামূলক আলোচনা করতে হবে। সেই হিসেবেই আমরা তুলনা করছি। আদারওয়াইজ এই দুটো আন্দোলনের তুলনা বা গুরুত্ব কার বেশি কার কম, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। নিজের নিজের পটভূমিতে এই দুটো আন্দোলনই সর্বাপেক্ষা উল্লেখযোগ্য এবং সর্বাপেক্ষা সঠিক এবং সমর্থ। প্রথম পয়েন্ট, উদ্ভবকাল ও প্রেক্ষাপট ভিত্তিক পার্থক্য। চিপকো আন্দোলনের সূচনা ঘটে 1973 সালে উত্তরাখণ্ডের গাড়োয়াল অঞ্চলে। বাণিজ্যিক স্বার্থের নির্বিচারে বন উজাড় ও স্থানীয় বনজ সম্পদ নিয়ে বাণিজ্যিক শোষণের ফলে পাহাড়ি অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা ও পরিবেশ ভারসাম্য বিপন্ন হওয়ায় স্থানীয়, বিশেষ করে নারী সম্প্রদায়ের স্বতঃস্ফূর্ত ও অহিংস প্রতিক্রিয়া হিসাবে। অর্থাৎ চিপকো আন্দোলন ঘটে মূলত বর্তমানকালের উত্তরাখণ্ড আর আগের উত্তরপ্রদেশের গড়ওয়াল অঞ্চলে। অর্থাৎ প্রথমেই বুঝে যাও যে এটা একটা মূলত স্থানীয় আন্দোলন। দ্বিতীয়, এটা নর্মদা বাঁচাও আন্দোলনের অনেক আগে সংগঠিত হওয়া, 1973 সালে সংগঠিত হওয়া একটা আন্দোলন। আন্দোলনটা কেন হয়েছিল? আন্দোলনটা হয়েছিল বাণিজ্যিক স্বার্থের নির্বিচারে বন উচ্ছেদ ও স্থানীয় বনজ সম্পদ নিয়ে বাণিজ্যিক শোষণের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে। কারা করেছিল এই প্রতিক্রিয়া? স্থানীয় পাহাড়ি অঞ্চলের মানুষ, বিশেষত নারী সম্প্রদায়। কেন করেছিল? কারণ তাদের জীবন, জীবিকা ও পরিবেশের ভারসাম্য বিপন্ন হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা তৈরি হয়েছিল এর মাধ্যমে। তাই এরা এই কারণে স্বতঃস্ফূর্তভাবে অহিংস পদ্ধতিতে এই আন্দোলন সংগঠিত করেছিল। অন্যদিকে নর্মদা বাঁচাও আন্দোলনের সূচনা হয় 1985 সালে মূলত মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটে পরিব্যাপ্ত নর্মদা নদীর ওপর নির্মিত বাঁধ প্রকল্পগুলির যেটাকে আমরা নর্মদা ভ্যালি ডেভেলপমেন্ট প্রজেক্ট বলি, তার ফলে সৃষ্ট ব্যাপক বাস্তুচ্যুতি, জোরপূর্বক আদিবাসী জনগোষ্ঠীর উচ্ছেদ এবং পরিবেশগত অবক্ষয় ও পুনর্বাসনের অপর্যাপ্ততার বিরুদ্ধে। অর্থাৎ নর্মদা বাঁচাও আন্দোলন যে অঞ্চলটা জুড়ে হয়েছিল, সেটা চিপকো আন্দোলনের অঞ্চলের তুলনায় অনেক বৃহৎ। দক্ষিণ ভারত বা অনেকটা মধ্য পশ্চিম ভারতের নর্মদা নদীর উপত্যকা জুড়ে এই বিদ্রোহটা হয়েছিল বা এই আন্দোলনটা হয়েছিল, যা মূলত মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্রে পরিব্যাপ্ত নর্মদা নদীর ওপর নির্মিত বাঁধ প্রকল্পগুলির বিরুদ্ধে সংঘটিত হয়েছিল। এই বাঁধ প্রকল্পগুলির মধ্যে কোনো একটা বাঁধ নেই, অনেকগুলো বাঁধ এই পুরো এরিয়াটা জুড়ে। আর শুধুমাত্র বাঁধ নয়, বাঁধ, জলাধার এবং জলবিদ্যুৎ প্রকল্প, বিশাল বড় একটা প্রজেক্ট ছিল এই নর্মদার রিভার ভ্যালি প্রজেক্ট। নর্মদা ভ্যালি ডেভেলপমেন্ট প্রজেক্টটা একটা বিশাল বড় প্রজেক্ট ছিল। সেই প্রজেক্ট যে সমস্ত অঞ্চলে হয়েছিল, তার প্রায় প্রতিটা অঞ্চলেই অথবা সেই অঞ্চলগুলোর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল জুড়ে যেখানকার জনজীবন ব্যাহত হচ্ছিল এই প্রজেক্টের ফলে, সেই সমস্ত অঞ্চলে ব্যাপক বাস্তুচ্যুতি, অর্থাৎ এই বাঁধ, জলাধার বা জলবিদ্যুৎ প্রকল্পগুলো নির্মাণের জন্য যে মানুষগুলোকে উচ্ছেদ করা হচ্ছিল, সেগুলোর জন্য, তাদের অধিকারের জন্য জোরপূর্বক আদিবাসী জনগোষ্ঠীর উচ্ছেদ এবং পরিবেশগত অবক্ষয় ও পুনর্বাসনের অপর্যাপ্ততার বিরুদ্ধে, অর্থাৎ পুনর্বাসন সঠিকভাবে দেওয়া হয়নি তার বিরুদ্ধে। আমরা জানি, আমরা যখনই কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট করতে যাব বা যখনই কোনো উন্নয়নমূলক প্রকল্প করতে যাব, তখন সেই প্রকল্পটা বিভিন্ন স্থানের ওপর দিয়ে যেতে পারে। সেই স্থানগুলোতে কোনো ক্ষেত্রে বন থাকে,
কোনো ক্ষেত্রে নদী থাকে, কোনো ক্ষেত্রে কোনো স্থানীয় বসতি থাকে। যেমন ধরো আমরা যদি একটা মেট্রোর লাইন করতে চাই, তাহলে মেট্রোর যে রেলপথটা বানাবো আমরা, সেই রেলপথটা যেই যেই জায়গা দিয়ে যাবে, বর্তমানে সেই জায়গায় কিছু না কিছু রয়েছে, হয় বন জঙ্গল রয়েছে, নয় নদী রয়েছে, নয় কিছু লোক বসতি স্থাপন করে রয়েছে। তাই যে পরিস্থিতিতে থাকবে, আমরা যেভাবে প্রজেক্টটাকে বানিয়েছি, সেই পরিস্থিতির লোকগুলোর অধিকারটাই তখন বড় হয়ে দেখা হবে। যেমন চিপকো আন্দোলনের ক্ষেত্রে যখন বাণিজ্যিক স্বার্থে বন কাটার ব্যবস্থা করা হলো, তখন স্থানীয় লোকগুলোর অসুবিধা হচ্ছিল, যেটা পাহাড়ি অঞ্চলে মানুষের জীবন জীবিকা বিপর্যস্ত হচ্ছিল। ঠিক তেমনই নর্মদা বাঁচাও আন্দোলনের ক্ষেত্রে বা নর্মদা রিভার ভ্যালি প্রজেক্ট যখন তৈরি করা হচ্ছিল, তখন দেখা গেল সেই অঞ্চলগুলোতে বনের থেকে বেশি মানুষের বসতি রয়েছে, এবং সেই বসতি যাদের রয়েছে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা হবে। এবার অনেক ক্ষেত্রে জোরপূর্বক আদিবাসী জনগোষ্ঠীকে উচ্ছেদ করা হয়, কারণ এমনি যাদের বসতি রয়েছে তাদের হয়তো আমরা কোনোভাবে কম্পেনসেট করে তাদেরকে পুনর্বাসন দিয়ে দিলাম, কিন্তু আদিবাসীরা সাধারণত নিজেদের গ্রাম, নিজেদের প্রকৃতির মধ্যে এক প্রকার বিলীন হয়ে থাকে। কাজেই তাদের ওখান থেকে জোরপূর্বক ছাড়া বা বলপ্রয়োগ ছাড়া উচ্ছেদ করা সম্ভব নয়। তাদের সঠিকভাবে বোঝালেও তারা কোনোভাবেই উন্নয়ন প্রকল্পে ওইভাবে যোগদান করতে চাইবে না। কিন্তু ওই বন, ওই বাস্তুর ওপর তাদের অধিকার আছে, সেই অধিকারটাকেও আমাদের এস্টাবলিশ করতে হবে। তার জন্য জোরপূর্বক ওই অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর উচ্ছেদের বিরুদ্ধে এই আন্দোলন হয়েছিল। শুধু তাই নয়, যাদের এইভাবে উচ্ছেদ করা হলো তাদের যে পুনর্বাসন দেওয়া হবে বা তাদের যে পর্যাপ্ত পরিমাণে বাসস্থান এবং জীবিকার সংস্থান করা হবে, কারণ এই অঞ্চলগুলো থেকেই তারা জীবিকা অর্জন করত, সেই যে ব্যবস্থাটা করা হবে সেটাও পর্যাপ্ত ছিল না। সেই সরকারের অক্ষমতা বা অনীহার বিরুদ্ধেও এই আন্দোলনটা ছিল। এছাড়াও কোনো নদী যে অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে সেখানে একটা নদীকেন্দ্রিক বাস্তুতন্ত্র গড়ে ওঠে। যেমন সেখানকার গাছপালা, সেখানকার বনজীবন বা কিছু বন্যপ্রাণী, কিছু প্রজাতি ওই নদীর সঙ্গে জড়িত হয়ে থাকে। শুধুমাত্র যে মানুষের জীবন জীবিকা জড়িত তা নয়, নদীর সঙ্গে একটা টোটাল বাস্তুতন্ত্র জড়িত হয়ে থাকে। গাছের শিকড় কীরকম হবে, মাটির কোয়ালিটি কীরকম হবে, পুরো জিনিসটাই ওই নদীর ওপর নির্ভর করে। এই নদীকেন্দ্রিক বাস্তুতন্ত্রের সংরক্ষণের জন্য নর্মদা বাঁচাও আন্দোলন করা হয়েছিল। অর্থাৎ দুটো আন্দোলনই মূলত বাস্তুতন্ত্রের রক্ষা করার জন্য হয়েছিল। এক চিপকো আন্দোলন হয়েছিল বনকেন্দ্রিক বাস্তুতন্ত্রের রক্ষা করার জন্য এবং স্থানীয় অঞ্চলের অধিবাসীদের জীবন ও জীবিকার অধিকারকে রক্ষা করার জন্য। ঠিক তেমনই নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল নদীকেন্দ্রিক জীবনযাত্রা ও আদিবাসীদের, উপত্যকা অঞ্চলের আদিবাসীদের জীবন জীবিকার অধিকার সংরক্ষণের জন্য। দ্বিতীয় পয়েন্ট, ঘোষিত লক্ষ্য ও উত্থাপিত দাবির প্রকৃতিগত পার্থক্য। চিপকো আন্দোলনের লক্ষ্য ছিল বাণিজ্যিক বন উচ্ছেদ রোধ করা, স্থানীয় সম্প্রদায়ের বনকেন্দ্রিক জীবন ও জীবিকার অধিকার প্রতিষ্ঠা, পরিবেশ অর্থাৎ বন, জল, ভূমি ও জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশ কেন্দ্রিক বিকাশ ও প্রাকৃতিক সম্পদের স্থিতিশীল ব্যবস্থাপনার দর্শন প্রচার করে জনসচেতনতা বৃদ্ধি করা। অর্থাৎ চিপকো আন্দোলনের যে লক্ষ্য ছিল সেটা অনেকটাই স্পষ্ট ছিল। এক, এই অঞ্চলে যে বা সংশ্লিষ্ট অঞ্চলে যে বন উচ্ছেদের লাইসেন্স দেওয়া হয়েছে সেটা রদ করা বা বন উচ্ছেদটাকে বন্ধ করা। দ্বিতীয়, স্থানীয় সম্প্রদায়ের বনকেন্দ্রিক জীবন ও জীবিকার অধিকারকে প্রতিষ্ঠা করা, যে ওই বনের ওপর যেহেতু তারা দীর্ঘকাল ধরে রয়েছে, তাই ওই বনের সম্পদ ভোগ করার অধিকার শুধুমাত্র তাদের, এই অধিকারটাকে প্রতিষ্ঠা করা। তৃতীয়, পরিবেশ রক্ষা করা, কারণ একটা বন বা নদী দুটোর ওপরই সমগ্র পরিবেশটা ডিপেন্ড করে। কোনো নদীর ওপর সেই অঞ্চলের
গাছপালা, জীববৈচিত্র্য বা কোন কোন প্রজাতির প্রাণী ওখানে থাকে সেটা ছোটোর থেকে বড় পর্যন্ত সেগুলো নির্ভর করে। শুধু তাই নয়, জমির কোয়ালিটি নির্ভর করে। শুধু তাই নয়, বন্যা, খরা, প্রত্যেকটা জিনিস নির্ভর করে। ঠিক তেমনি কোনো বনের ওপরও এই সমস্ত কিছু নির্ভর করে। বড় বড় গাছের শিকড় মাটিকে ধরে রাখে, ফলে চট করে বন্যা বা খরা এই জাতীয় কিছু হতে পারে না। বনের জন্য বা অরণ্যের জন্য জল সংরক্ষণও সম্ভব হয়, মাটির কোয়ালিটি ধরে রাখা সম্ভব হয়, পুরো প্রকৃতিটার একটা ব্যালেন্স রাখা সম্ভব হয়। তাই পরিবেশ রক্ষা করাও এই চিপকো আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল। এছাড়া এই যে পরিস্থিতিগুলো বুঝিয়ে বললাম, সেই পরিবেশ কেন্দ্রিক বিকাশ বা পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাটাও চিপকো আন্দোলনের লক্ষ্য ছিল। চিপকো আন্দোলনের এটাও লক্ষ্য ছিল যে উন্নয়ন করো, কিন্তু উন্নয়নটা কোনো দিন পরিবেশ নিরপেক্ষ হতে পারে না বা পরিবেশ বিরুদ্ধ হতে পারে না, এবং প্রাকৃতিক সম্পদকে স্থিতিশীল ব্যবস্থাপনা করো। অর্থাৎ আমার গাছের দরকার বা আমার কাঠের দরকার বলে নির্বিচারে আমি কাঠ কাটতে পারি না। আমি কাঠ কাটবো নিশ্চয়ই, কিন্তু তার একটা ব্যালেন্স থাকা দরকার, আর এই ব্যালেন্সটা রক্ষা করা ওই অঞ্চলের লোকের পক্ষেই সম্ভব। আমি যদি বাণিজ্যিক স্বার্থে কোনো একটা জায়গাকে উন্মুক্ত করে দিই, তাহলে শুধুমাত্র সেখানকার প্রাকৃতিক সম্পদের শোষণ হবে। ব্যবহার আর অপব্যবহারের মধ্যে একটা পার্থক্য রয়েছে। যদি কোনো অঞ্চলকে বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করা হয়, তাহলে তার অপব্যবহার বা শোষণের রাস্তা অনেক বেশি হয়ে ওঠে, শোষণের সম্ভাবনা অনেক বেশি হয়ে ওঠে। কিন্তু যদি সেই অঞ্চলটাই স্থানীয় লোকেদের হাতে ছেড়ে দেওয়া হয়, যেভাবে তারা এতদিন চলছিল, যে ব্যালেন্সটা তারা এতদিন করছিল, তারাই গাছ লাগাচ্ছিল এবং তারাই গাছ কাটছিল, কতটা প্রয়োজন স্থানীয় ক্ষেত্রে সেইটুকুই গাছ কাটা হচ্ছিল, তাহলে এত বেশি ক্ষতি হবে না বা প্রাকৃতিক সম্পদের অপব্যবহার ঘটবে না। তার জন্য প্রাকৃতিক সম্পদের এই স্থিতিশীল ব্যবস্থাপনার যে দর্শন বা ফিলোসফি, সেটা প্রচার করাটাও বা সেটা প্রচার করে জনগণের সচেতনতা বৃদ্ধি করাটাও চিপকো আন্দোলনের একটা লক্ষ্য ছিল। অন্যদিকে নর্মদা বাঁচাও আন্দোলনের লক্ষ্য ছিল নর্মদা নদীতে বাঁধ নির্মাণ বন্ধ করা, যেমন গুজরাটের সর্দার সরোবর বাঁধ বা মধ্যপ্রদেশের নর্মদা সাগর বাঁধ। এটা দুটো উদাহরণ। এছাড়া বহু বাঁধ ছিল, যেই বাঁধগুলো স্থানীয় জনবসতির ওপর দিয়ে যাচ্ছিল এবং অসুবিধা হচ্ছিল তাদের। তাই মানে বাঁধটা করার পরিকল্পনা ছিল স্থানীয় জনবসতির মধ্যে, বা তাদের জীবন জীবিকা বিপন্ন হয় এরকম পরিস্থিতিতে। তাই এই বাঁধ নির্মাণগুলো বন্ধ করার তারা চেষ্টা করেছিল। 2, প্রকল্প প্রভাবিত মানুষের পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করা। অর্থাৎ যদি বাঁধ নির্মাণের ফলে কোনো উন্নতি হয় তাহলে হোক, কিন্তু স্থানীয় অধিবাসীদের ক্ষতি করে নয়, তাদেরকে যথাযোগ্য পুনর্বাসন এবং ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করাটাও এই নর্মদা বাঁচাও আন্দোলনের একটা উদ্দেশ্য ছিল। 3, নদীভিত্তিক বাস্তুতন্ত্রের ক্ষতিরোধ। যেটা এক্ষুনি বললাম, যে নদীকে কেন্দ্র করে যে বাস্তুতন্ত্রটা গড়ে উঠেছিল, সেটা যেন যতটা সম্ভব কম ক্ষতি হয়, সেটা করাটাও এই নর্মদা বাঁচাও আন্দোলনের উদ্দেশ্য ছিল। এবং 4, সরকারকে জল নীতির পুনর্বিবেচনা করতে বাধ্য করা, অর্থাৎ সরকারি নীতির পরিবর্তন করা। যেটা আগের চিপকো আন্দোলনের ক্ষেত্রে ছিল সরকারের অরণ্য নীতির পুনর্বিবেচনা করতে বাধ্য করা, সেটাই এক্ষেত্রে সরকারের জল নীতির পুনর্বিবেচনা করতে বাধ্য করা। এটা হলো এই আন্দোলনের উদ্দেশ্য, বা বলতে গেলে এই আন্দোলনের ঘোষিত লক্ষ্য, আন্দোলনগুলোর লক্ষ্য এটা ছিল। এবার এই 2 আন্দোলনের মাধ্যমে যে দাবি উত্থাপন করা হয়েছিল, সেই দাবিগুলোর কিছু প্রকৃতিগত পার্থক্য দেখা যায়। যেমন তুলনামূলকভাবে বিচার করলে দেখা যায়, চিপকো আন্দোলন যেখানে নির্দিষ্ট ও সীমিত দাবিকে সামনে রেখে এগিয়েছিল, সেখানেই নর্মদা বাঁচাও আন্দোলনের দাবি ছিল ব্যাপক ও কাঠামোগত। আমরা অলরেডি বুঝতে পারছি যে চিপকো আন্দোলন একটা স্থানীয় আন্দোলন ছিল। তাই এই স্থানীয় চিপকো আন্দোলনের যে দাবিগুলো ছিল, সেগুলো ছিল স্থানীয় দিক থেকে নির্দিষ্ট এবং সীমিত, এই অঞ্চলের লোকগুলোর যেন কোনো অসুবিধা না হয় সেটাই। কিন্তু
নর্মদা বাঁচাও আন্দোলনটা একটা গোটা নর্মদা নদী যেই সমস্ত অঞ্চল দিয়ে যাচ্ছে অতটা অঞ্চল জুড়ে হচ্ছিল, এবং তাদের দাবিটাও ছিল, এই যেহেতু এতটা বড় অঞ্চল দিয়ে যাচ্ছিল, তারা কিন্তু কোনো স্থানীয় লোক বা দু একটা গ্রামের লোক নয়, তারা বিভিন্ন অঞ্চলের লোক এবং তাদের প্রত্যেকের জীবনযাত্রাও ভিন্ন। তাই সেই ভিন্ন জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখেই নর্মদা আন্দোলনের বিভিন্ন দাবি করা হয়েছিল। কোনো ক্ষেত্রে পুনর্বাসনের, কোনো ক্ষেত্রে স্থানীয় আদিবাসীদের জীবনযাপন সংরক্ষণের, কোনো ক্ষেত্রে তাদের সঠিক জীবিকার ব্যবস্থা করার, এই ধরনের ব্যাপক এবং কাঠামোগত ছিল তাদের দাবিগুলো। পরবর্তী পয়েন্ট, নেতৃত্ব ও অংশগ্রহণ। চিপকো আন্দোলনের অগ্রণী ভূমিকায় ছিলেন স্থানীয় গ্রামবাসী, বিশেষত নারী সম্প্রদায়, যেমন গৌরা দেবী, সুদেশা দেবী প্রমুখ। এই আন্দোলনের প্রেরণাদায়ক ও সংগঠনকারী ছিলেন পরিবেশকর্মী ও চিন্তাবিদগণ, যেমন সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভট্ট প্রমুখ। অন্যান্য মুখ্য নেতৃবৃন্দ ছিলেন সরলা বেহেন, মীরা বেহেন, ঘনশ্যাম রাতুরি প্রমুখরা। অন্যদিকে নর্মদা বাঁচাও আন্দোলনের অগ্রণী ভূমিকায় ছিলেন বিচ্ছিন্ন গোষ্ঠীর জোট, উচ্ছেদের শিকার মানুষ, মানবাধিকার কর্মী এবং পরিবেশবিদগণ। অর্থাৎ নর্মদা বাঁচাও আন্দোলন যেহেতু একটা ব্যাপক অঞ্চল জুড়ে হয়েছিল, তাই বিভিন্ন ছোটোখাটো গোষ্ঠী, ছোটোখাটো জোটগুলো, মানুষের জোট বা ছোটোখাটো সংগঠনগুলো এর মধ্যে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া উচ্ছেদের ফলে ডাইরেক্টলি যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই মানুষগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত মানুষজন, তাছাড়াও বিভিন্ন মানবাধিকার কর্মী এবং পরিবেশবিদগণ এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এই আন্দোলনের বা নর্মদা বাঁচাও আন্দোলনের প্রেরণাদায়ক এবং সংগঠনকারী ছিলেন বহুস্তরীয় সামাজিক সংগঠন, যারা একত্রিতভাবে স্থানীয় আদিবাসী, কৃষক সম্প্রদায়, নাগরিক সমাজ, বুদ্ধিজীবী, আইনবিদ সকলের সঙ্গে মিলে এই আন্দোলনকে সংগঠিত করেছিলেন। যেটা বললাম যে যেহেতু বিভিন্ন অঞ্চল, বিশাল একটা অঞ্চল জুড়ে এই নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল, তাই এই অঞ্চলে বিভিন্ন ছোটোখাটো গোষ্ঠী রয়েছিল যারা এই আন্দোলনকে সংগঠিত করেছিল। এই প্রত্যেকটা গোষ্ঠীর লোকেদের জীবনযাত্রা, লাইফ স্ট্যান্ডার্ড সবটাই আলাদা, তাই বহু স্তরের বহু জাতীয় সংগঠন একত্রিতভাবে, এমনকি স্থানীয় আদিবাসী কৃষক সম্প্রদায়ের সঙ্গে, নাগরিক সমাজের সঙ্গে, নাগরিক সমাজ মানে যারা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগ দিয়েছিল কিন্তু ডাইরেক্টলি এই নর্মদা রিভার ভ্যালি প্রজেক্ট দ্বারা অ্যাফেক্টেড নয় বা ডাইরেক্টলি ক্ষতিগ্রস্ত নয়, এরা সবাই মিলে, বুদ্ধিজীবী, আইনবিদ সবাই মিলে একসাথে এই আন্দোলনকে সংগঠিত করেছিল। মুখ্য নেতৃবৃন্দ ছিলেন মেধা পাটকর, বাবা আমতে, ভগবতী পাটিদার, সুদাম সাওয়ান্ত, মহেশ ভার্মা, সঞ্জীব খোড়ে, রাজকুমার সিং, লালবিহারী মুকাতি, মোহন ভাই, যোগিনী বাই, উর্মিলা দেবী, কমলা দেবী, লেখিকা অরুন্ধতী রায় প্রমুখরা। অর্থাৎ এটা একটা বহুস্তরীয় সংগঠন ছিল। যারা এই সংগঠনে বা যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তারা বিভিন্ন সমাজের বিভিন্ন দিক থেকে এবং বিভিন্ন স্তর থেকে উঠে আসছেন। পরবর্তী পয়েন্ট, কৌশল ও পদ্ধতি। চিপকো আন্দোলনের প্রত্যক্ষ কর্মসূচি ছিল সরাসরি অহিংস কর্মসূচি, যেমন অনশন, সমাবেশ, পদযাত্রা, আইন ও পুলিশি নিষেধাজ্ঞাকে অমান্য করা, সমাজ সংস্কারমূলক কাজ, নাটক, লোকসঙ্গীত ইত্যাদির মাধ্যমে সচেতনতা বৃদ্ধি প্রভৃতি। এছাড়া গাছকে জড়িয়ে ধরা, যেটার থেকেই চিপকো আন্দোলনটা মূলত এসছে, যে গাছকে জড়িয়ে ধরাকে চিপকো বলা হয় হিন্দি ভাষায়, তার থেকেই প্রতীকী অর্থে এই আন্দোলনের নাম হয়েছিল চিপকো আন্দোলন। মানুষের শৃঙ্খল তৈরি করা, কোনো গাছকে ঘিরে মানুষের শৃঙ্খল তৈরি করা যাতে বনকর্মীরা গাছটা কাটতে না পারে, বনকর্মীদের মুখোমুখি হওয়া। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে অনেক ক্ষেত্রে বনকর্মী এবং পুলিশ কর্মীরা তাদের ওপর হিংসার প্রয়োগ করেছিলেন বা হিংসাত্মক পদক্ষেপ গ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু অহিংস পদ্ধতিতেই নিজেদের আন্দোলনটাকে চালিয়ে গেছিল। এই আন্দোলনের মাধ্যমে, অর্থাৎ চিপকো আন্দোলনের মাধ্যমে সাংস্কৃতিক ও আধ্যাত্মিক আবেদন
যেগুলো হলো বন আমাদের মা, বা গাছকে ভাই মনে করে রাখি বন্ধন উৎসব, বা প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক নিবিড়, এই ধরনের আবেদনগুলোকে বা এই ধরনের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক আবেদনগুলোকে সবার সামনে তুলে ধরা হয় এবং এর মাধ্যমে গণজাগরণ ঘটানো হয়। অন্যদিকে নর্মদা বাঁচাও আন্দোলনের কৌশল ছিল বহুমুখী। শুধুমাত্র এই সমস্ত প্রত্যক্ষ কর্মসূচি যা চিপকো আন্দোলনের লোকেরা করেছিল, তার থেকে নর্মদা বাঁচাও আন্দোলনের কৌশলগুলো অনেকটাই আলাদা ছিল। প্রত্যক্ষ কর্মসূচি ছিল যেমন আইনি মামলা, যা সুপ্রিম কোর্টে দীর্ঘকাল ধরে চলেছিল। শুধু সুপ্রিম কোর্ট না, মধ্যপ্রদেশ ও গুজরাট হাইকোর্টেও অনেকগুলো মামলা চলেছিল। তাছাড়াও রাজনৈতিক লবিং, মানে রাজনৈতিকভাবে গোষ্ঠীবদ্ধ হওয়া, রাজনৈতিক চাপ সৃষ্টি করা সরকারের ওপর, বিপক্ষ পার্টির সঙ্গে হাত মিলিয়ে বা অন্যান্য রাজনৈতিক সংগঠনকে এই আন্দোলনের অন্তর্ভুক্ত করে সরকারের ওপর রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা হয়েছিল। নর্মাল গণ আন্দোলন, অনশন, এগুলো তো ছিলই। এগুলো ছাড়াও পরোক্ষভাবেও জাতীয় ও আন্তর্জাতিক স্তরে চাপ সৃষ্টি করা হয়, যেমন বিশ্ব ব্যাংক থেকে অর্থ প্রত্যাহার করতে বাধ্য করা হয়। এই নর্মদা রিভার ভ্যালি প্রজেক্টের জন্য বিশ্ব ব্যাংক বেশ কিছু টাকা সাহায্য করছিল, সেটা করতে বিশ্ব ব্যাংক পরে অরাজি হয় এবং তাকে অরাজি করানো হয়। এরকমই জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ার দ্বারা চাপ সৃষ্টি করা হয়। তাছাড়াও আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করা হয়। এছাড়াও জরিপ, গবেষণা, তথ্য প্রভৃতির মাধ্যমে পুনর্বাসন নীতির ত্রুটি ও পরিবেশগত প্রভাবকে রেকর্ড করা হয় বা নথিভুক্ত করা হয় প্রভৃতি বিভিন্ন দিক থেকে সরকারের ওপর চাপ সৃষ্টি করা হয় নর্মদা বাঁচাও আন্দোলনের ক্ষেত্রে। তার মানে চিপকো আন্দোলনের কৌশল ও পদ্ধতি ছিল অনেকটাই ডাইরেক্ট এবং মূলত সত্যাগ্রহ পদ্ধতি, কিন্তু নর্মদা বাঁচাও আন্দোলনের পদ্ধতি অনেকটাই বহুমুখী ছিল, যার মধ্যে ডাইরেক্ট পদ্ধতিগুলো ছাড়াও ছিল আন্তর্জাতিক এবং জাতীয় ক্ষেত্রে চাপ সৃষ্টি করা। পরবর্তী পয়েন্ট, সাফল্য ও প্রভাব। চিপকো আন্দোলনের তাৎক্ষণিক সাফল্য হল সংশ্লিষ্ট অঞ্চলে বন উচ্ছেদের বিরুদ্ধে 15 বছরের নিষেধাজ্ঞা জারি এবং বন সংরক্ষণ নীতির শক্তিশালীকরণ। আমরা জানি চিপকো আন্দোলনের ফলেই ওই অঞ্চলে 15 বছর বন কাটার প্রতি নিষেধাজ্ঞা জারি করা হয়। এছাড়াও বন আইন নিয়ে আরও বেশি সরকার সিরিয়াস হয় এবং বন আইন যাতে সাধারণ মানুষের অধিকার খর্ব না করে সেদিকে নজর রেখেই বন সংরক্ষণ নীতি পরবর্তীকালে সরকার গ্রহণ করে। চিপকো আন্দোলনের দীর্ঘমেয়াদী প্রভাব হলো ভারতের পরিবেশ আন্দোলনের প্রেরণা জুগিয়েছিল চিপকো আন্দোলন। সামাজিক বনায়ন ও বন অধিকার আইনের পথ তৈরি করেছিল চিপকো আন্দোলন। অর্থাৎ শুধু তাৎক্ষণিক সরকারি বন নীতিরই পরিবর্তন হয়েছিল এই আন্দোলনের মাধ্যমে এমনটা নয়, বরং ভবিষ্যতেও বন অধিকার আইনের পথ তৈরি করেছিল এই আন্দোলন। আর চিপকো আন্দোলনের প্রতীকী জয়ের স্বীকৃতি হলো এই আন্দোলন স্থানীয় সম্প্রদায়ের ক্ষমতায়নের চাবিকাঠি, অভিনব আন্দোলন পদ্ধতির ধারা তৈরি এবং বিশ্বের ইকো ফেমিনিজমের প্রচার করে। অর্থাৎ স্থানীয় মানুষজনের এক সংগঠিত আন্দোলনও যে সরকারের নীতি পরিবর্তন করতে সমর্থ হতে পারে, এই আন্দোলনটা ছিল তার প্রমাণ। তাই স্থানীয় অঞ্চলের ক্ষমতা বৃদ্ধি হয় বা তাদের কনফিডেন্স বাড়ে স্থানীয় অঞ্চলের লোকেদের। এছাড়াও এই পুরো আন্দোলনটা যেহেতু অহিংস এবং শান্তিপূর্ণ ছিল, তাছাড়াও গাছকে জড়িয়ে ধরা, এই ধরনের কিছু বা গাছের চারিদিকে শৃঙ্খল তৈরি করা, এই ধরনের যে অভিনব পদ্ধতিতে এই আন্দোলনটা হয়েছিল, সেটাও পরবর্তীকালে আপিক্য আন্দোলন সহ বহু আন্দোলন ফলো করে। তার ফলে এটাও তাদের একটা স্বীকৃতি হিসেবেই বর্ণনা করা যায়। এছাড়াও বৈশ্বিক ইকো ফেমিনিজমের প্রচার হয়, অর্থাৎ প্রকৃতি এবং নারীর ওপর মানুষ যে অত্যাচার করছে এই দুটোকে মিলিয়ে ধরে নারীরাই যে প্রকৃতির বিরুদ্ধে অত্যাচারের
প্রতিরোধ করতে পারে, যেহেতু চিপকো আন্দোলনে মূলত নারী নেতৃত্ব সামনে এসেছিল। যেদিন গাছ কাটা হচ্ছিল সেদিন সরকার পক্ষ থেকে এই রকম দিনেই গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যেদিন পুরুষরা বাড়ির বাইরে থাকবে, এবং নারীরাই মূলত প্রাথমিকভাবে বাধা দিয়েছিল গাছ কাটায়। তাই নারী শক্তিয়ায়ন বা বৈশ্বিক ইকোফেমিনিজম, যে পরিবেশ এবং নারীর মধ্যে একটা নিবিড় আত্মিক সম্পর্কের যোগাযোগ আছে, সেটার প্রচার ঘটে এই আন্দোলনের মাধ্যমেই। অন্যদিকে নর্মদা বাঁচাও আন্দোলনের সাফল্য ছিল আংশিক এবং জটিল। বাঁধ নির্মাণ এই আন্দোলন পুরোপুরি বন্ধ করতে পারেনি, ঠিক তেমনই এই আন্দোলন আজ অবধি শেষও হয়নি। আন্দোলনও অব্যাহত আছে, বাঁধ নির্মাণও চলছে। তবে পুনর্বাসন নীতি, ক্ষতিপূরণ এবং বাঁধের উচ্চতা ও নকশার পরিবর্তনের ক্ষেত্রে এই আন্দোলন যথেষ্ট ভূমিকা পালন করেছে। অর্থাৎ এই আন্দোলন পুরোপুরি সাফল্য না হলেও সরকারের নীতি অনেক ক্ষেত্রেই সরকারকে চেঞ্জ করতে এই আন্দোলন বাধ্য করেছে, মূলত সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে। দ্বিতীয়, এই আন্দোলনের বা নর্মদা বাঁচাও আন্দোলনের প্রাতিষ্ঠানিক কিছু প্রভাবও ছিল। যেমন ভারতের উন্নয়ন প্রকল্পগুলিতে পুনর্বাসন ও পরিবেশগত মূল্যায়ন নীতির প্রতি এই আন্দোলন প্রশ্ন উত্থাপন করেছে, যার ফলে পরবর্তীকালে কোনো প্রজেক্ট বানানোর আগে সরকার পুনর্বাসন এবং প্রকল্প এবং পরিবেশগত এফেক্ট তার কী হচ্ছে সেগুলোকে বিবেচনা করে এবং সেই অনুযায়ী নীতি বানায়। আর তৃতীয় হলো, নর্মদা বাঁচাও আন্দোলনের কিছু প্রতীকী জয়ও রয়েছে। যেমন ভারতে বড় উন্নয়ন প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদের একটা মডেল বা প্রতিরূপ তৈরি করেছে তারা। পোস্কো বা নিয়মগিরি এই ধরনের যে আন্দোলনগুলো ছিল, সেই আন্দোলনের রাস্তা খুলে দিয়েছিল এই নর্মদা বাঁচাও আন্দোলন। পরবর্তী পয়েন্ট, সীমাবদ্ধতা ও সমালোচনা। এত সত্ত্বেও এই দুই আন্দোলনেরই কিছু সীমাবদ্ধতা এবং সমালোচনাও রয়েছে। কিছু সমালোচক বলেছেন যে চিপকো আন্দোলন স্থানীয় সমস্যা থেকে উদ্ভূত, এর মাধ্যমে বৃহত্তর কাঠামোগত পরিবর্তনের সম্ভাবনা প্রথম থেকেই কম ছিল। আমি প্রথম থেকেই এটা বলে আসছি যে চিপকো আন্দোলন একটা স্থানীয় আন্দোলন, আর স্থানীয় আন্দোলনের ক্ষেত্রে বৃহত্তর কাঠামোগত চেঞ্জেসের চান্সেস এমনিতেই কম। পরবর্তীকালে যদিও এই আন্দোলনের দর্শন কখনো কখনো বৃহত্তর ক্ষেত্র পেয়েছে, যেটা আমি বললাম, আপিক্য আন্দোলনের ক্ষেত্রে এই সেম ফিলোসফি ফলো করা হয়েছে। এছাড়াও অনেক ছোটোখাটো আন্দোলনেও এই ফিলোসফি ফলো করা হয়েছে। এরকমই অহিংস এবং সত্যাগ্রহের পদ্ধতিতে আন্দোলন করা হয়েছে এবং তার ফলে বহু আন্দোলন আংশিক এবং সম্পূর্ণভাবে সাফল্যমণ্ডিতও হয়েছে। তবুও এই আন্দোলনের ফলে কোনো কেন্দ্রীয় সংগঠন বা নেতৃত্ব কাঠামো গড়ে ওঠেনি, যার ফলে আন্দোলনের বিভিন্ন অংশে মতভেদ, বিভাজন এবং সমন্বয়ের অভাব দেখা দেয়। এই আন্দোলনটা যেহেতু স্থানীয় অঞ্চল জুড়ে হয়েছিল এবং প্রতিটা গ্রাম আলাদাভাবে আন্দোলনকে সংগঠিত করছিল, কোনো কেন্দ্রীয় স্তরের নেতৃবৃন্দ গড়ে ওঠেনি, তার জন্য বিভিন্ন গ্রামের বিভিন্ন স্ট্র্যাটেজি হয়ে যায়। অনেক ক্ষেত্রে বিভিন্ন অংশে তাদের মধ্যে মতভেদ দেখা দেয় এবং অনেক ক্ষেত্রে সমন্বয়ের অভাব দেখা দেয়, যেহেতু কেন্দ্রীয় কোনো নেতৃত্ব নেই তার জন্য। এছাড়া আঞ্চলিক স্তরে এই আন্দোলন নারীভিত্তিক হলেও কেন্দ্রীয় স্তরে পুরুষরাই প্রধান ভূমিকা পালন করেছিলেন। অর্থাৎ প্রাথমিক সেদিনকার যেদিন গাছ কাটা হচ্ছিল, যেদিন আন্দোলনের মূল সূত্রপাত হয়, সেদিন নারীরা এগিয়ে আসলেও মূলত বাকি যত নেতৃবৃন্দের আমরা নাম পাবো তারা মূলত পুরুষই ছিলেন। ওই একদিনের ঘটনা বাদ দিলে মূলত কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন পুরুষরা। তাই একে পুরোপুরি নারী আন্দোলন বলা যায় না। অন্যদিকে নর্মদা বাঁচাও আন্দোলনের দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব সত্ত্বেও বাঁধ নির্মাণ শেষ হয়েছে, যদিও সরকারের যেরকম প্রকল্প ছিল সেরকমভাবে শেষ হয়নি। যতটা উচ্চতার বাঁধ হওয়ার কথা ছিল ততটা উচ্চতা হয়নি। যে অঞ্চলগুলোর ওপর দিয়ে বাঁধ নির্মাণ হওয়ার কথা ছিল সব ক্ষেত্রে সেই অঞ্চলগুলো পাওয়া যায়নি। তা সত্ত্বেও বাঁধ নির্মাণ তো শেষ হয়েছে, অনেককে উচ্ছেদও করা হয়েছে। আন্দোলন সম্পূর্ণ লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। অভ্যন্তরীণ বিভক্তি ও নেতৃত্বের বিরোধের সম্মুখীন হয়েছে।
যেহেতু বাঁধ নির্মাণ হয়েই গেছে, তাই আন্দোলনের মূল লক্ষ্য অর্জন করা, যে বাঁধ নির্মাণ হতে দেব না, সেটাতে আন্দোলনটা ব্যর্থ হয়েছে। এছাড়া অভ্যন্তরীণ বিভক্তি ও নেতৃত্বের বিরোধেরও সম্মুখীন হয়েছে। এত বড় অঞ্চল জুড়ে এতগুলো নেতার মাধ্যমে হওয়া বিক্ষোভের মধ্যে, আন্দোলনের মধ্যে কিছু ইন্টারনাল ডিসপিউট তো হবেই, সেগুলোও হয়েছে, যা রাষ্ট্রীয় শক্তির মুখে একটি কেন্দ্রীয়কৃত সংগঠনের সীমাবদ্ধতা দেখিয়েছে। অর্থাৎ এই সমস্ত ডিসপিউটের কারণে সরকারের বিরুদ্ধে তারা যতটা জোরালোভাবে আবেদন রাখতে পারত, ততটা জোরালো তারা হতে পারেনি। তারা খানিকটা হলেও দুর্বলতা নিজের প্রকাশ করে ফেলেছে। ঐতিহাসিক তাৎপর্য ও গুরুত্ব। চিপকো আন্দোলন পরিবেশ আন্দোলনের একটি জনপ্রিয় জয় হিসেবে বিবেচিত, যা দেখায় স্থানীয় অহিংস প্রতিরোধ সফল হতে পারে। অন্যদিকে নর্মদা বাঁচাও ভারতে উন্নয়ন বনাম ন্যায় বিচার বিতর্কের মাইল ফলক, যা রাষ্ট্র, গণতন্ত্র ও নাগরিক অধিকারের মধ্যে সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে। অর্থাৎ দুটোরই ঐতিহাসিক তাৎপর্য আলাদা। একটা হলো জনপ্রিয় পরিবেশ আন্দোলন, যা অহিংস পদ্ধতিতে নিজেদের লক্ষ্য পূরণ করেছে, আর আরেকটা চিরকালীন চলতে থাকা উন্নয়ন বনাম ন্যায় বিচার দ্বন্দ্বের মাইল ফলক, যা রাষ্ট্র, গণতন্ত্র, নাগরিক অধিকারের মধ্যে সম্পর্ককে আলাদাভাবে ডিফাইন করেছে। উপসংহার: চিপকো একটি নির্দিষ্ট স্থানীয় সমস্যার বিরুদ্ধে একটি সফল, প্রতীকী ও প্রেরণাদায়ী গণজাগরণ হিসেবে দাঁড়িয়েছে। অন্যদিকে নর্মদা বাঁচাও আন্দোলন একটি দীর্ঘ, জটিল, কৌশলগত সংগ্রাম, যা রাষ্ট্রীয় শক্তির সাথে টক্কর দিয়েছে এবং আংশিক সাফল্য পেয়েছে, যেটা অলরেডি আলোচনা করলাম। উভয়ই ভারতের গণতান্ত্রিক ও পরিবেশগত ইতিহাসের অঙ্গ, কিন্তু চিপকোকে তার প্রত্যক্ষ জয়ের জন্য বেশি সফল হিসেবে দেখা হয়। অন্যদিকে নর্মদা আন্দোলন একটি গভীর ও স্থায়ী রাজনৈতিক প্রভাব রেখেছে। অর্থাৎ চিপকো আন্দোলন একটি নির্দিষ্ট স্থানীয় সমস্যার বিরুদ্ধে একটি সফল, প্রতীকী ও প্রেরণাদায়ী গণজাগরণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সেখানে নর্মদা বাঁচাও আন্দোলন একটি দীর্ঘ, জটিল, কৌশলগত সংগ্রাম, যা রাষ্ট্রীয় শক্তির সাথে টক্কর দিয়েছে এবং আংশিক সাফল্য অর্জন করেছে। উভয়ই ভারতের গণতান্ত্রিক ও পরিবেশগত ইতিহাসের অঙ্গ, কিন্তু চিপকোকে তার প্রত্যক্ষ জয়ের জন্য বেশি সফল হিসেবে দেখা হয়। অন্যদিকে নর্মদা আন্দোলন একটি গভীর ও স্থায়ী রাজনৈতিক প্রভাবের জন্য পথপ্রদর্শক রূপে তাকে চিহ্নিত করা হয়। এই হলো নর্মদা বাঁচাও আন্দোলন এবং চিপকো আন্দোলনের তুলনামূলক আলোচনা। উত্তরটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং উত্তরটাকে অন্যান্যদের সঙ্গে শেয়ার করো। আর এরকম কোনো উত্তর জানতে ইচ্ছে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ।